প্রতিদিন তো আপনাদের সাথে অল্প করে হলেও রান্না শেয়ার করি, কিন্তু চলেন আজকে একটু আমার সংসারেরই ছোটখাটো গল্প করি। সানের দুর্ঘটনার পর খেয়াল করছি বাসায় নতুন প্রবলেম দেখা দিয়েছে। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ছেলেকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে যাচ্ছে। ওর বাবা প্রতিদিন অফিস যাওয়ার সময় ওকে স্কুল গেটে নামিয়ে দিয়ে যায়, কিন্তু আজকে ওর বাবার একটু আর্লি অফিসে চলে যেতে হয়েছে, যে কারণে ছেলে আমাকে বলছে মা আমি একাই যেতে পারবো। কিন্তু শুনে আমার একটু ভয় লাগছিল, যেহেতু একটা রাস্তা পার হতে হবে, তাই জন্য আমি নিচে আসলাম দেখতে ও ঠিকভাবে রাস্তাটা পার হতে পারে কিনা। তো যাই হোক, দেখা যাচ্ছে ছেলে আল্লাহ রহমতে ঠিকভাবে রাস্তা পার হয়ে স্কুল গেটের ভিতর প্রবেশ করলো। বাসায় এসে প্রথমেই আমি হাসানের জন্য গরম পানি করেছি। ডক্টর ওকে বলেছে ওর পায়ের ব্যান্ডেজ খুলে কুসুম গরম পানিতে 2 চা চামচ বায়োডিন মিশিয়ে এতে পা ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, প্রতিদিন 2 বার করে। বায়োডিন হচ্ছে অ্যান্টিসেপটিক স্কিন ক্লিনার। অ্যান্টিসেপটিক স্কিন ক্লিনার হলো এমন একটি তরল বা ওয়াইপ যা ত্বকে জীবাণু, ময়লা এবং অন্যান্য প্যাথোজেন দূর করে ত্বককে পরিষ্কার ও সংক্রমণ মুক্ত রাখে। আমাদের শরীরে যদি কোনো ক্ষত হয়, সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস এই টাইপের কোনো কিছু জমতে পারে। এই বায়োডিন তখন এগুলোকে কিল করে, মানে মেরে ফেলে। ভিতরে ইনফেকশন হবার তখন আর সম্ভাবনা থাকে না। ওর মতো পা ভিজিয়ে রাখুক গরম পানিতে, আর এদিক দিয়ে আমি ওর জন্য নাস্তা রেডি করে ফেলছি, যেহেতু ওর অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। প্রতিদিন তো আপনাদের সাথে অল্প করে হলেও রান্নাবান্না শেয়ার করি, কিন্তু চলেন আজকে একটু আমার সংসারেরই ছোটোখাটো গল্প করি। আমার শ্বশুর সকালে বাজারে গিয়েছিল, তো এনেছে পেঁয়াজ, কচুছড়া, বেগুন। এখানে এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য পান। ডক্টর নিষেধ দিয়েছে, তারপরও খায়। আর এখানে আছে আমড়া, এখানে আছে লেবু, আর ব্যাগের ভিতরে আছে ডাল। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো। তো প্রথমে এই সবজিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। এবার পেঁয়াজের পলি থেকে পেঁয়াজগুলো বের করে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখবো। আমার শ্বশুর খুবই ইন্টেলিজেন্ট, হার্ডওয়ার্কিং এবং ডিসিপ্লিন মেনটেন করা একজন পার্সন। প্রায় 30 বছর আগে আমার শ্বশুরের ডায়াবেটিস ধরা পড়েছে। উনি খাবার থেকে শুরু করে সব বিষয়েই খুবই সচেতন, যে বিষয়টা আমাকে সব সময়ই ভাবায়। আমার বিয়ের আগে থেকেই নাকি উনি 2 বেলা করে রুটি খান, দুপুরে খুবই অল্প ভাত খান, সন্ধ্যায় রং চা, আর প্রতিদিন সকালে এক্সারসাইজ করেন। আর আমাদের জন্য প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসেন। এই হচ্ছে ওনার ডেইলি রুটিন। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে আর আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, আমিন। তো একে একে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। ডালের জারে ডাল রিফিল করে নিয়েছি, আর এখানে রান্নার জন্য তেল রিফিল করে নিব। সবকিছু সময় মতো গুছিয়ে রাখাটা একটু টাফ হয়ে যায়, বাট একটু কষ্ট করে সব গুছিয়ে রাখলে রান্নার সময় খুবই দ্রুত সব কিছু হয়ে যায়। সারাদিন রান্না করে থাকতে হয় না। যেহেতু আমি দুপুরে বাইরে পড়াতে চলে যাই, আসি সেই সন্ধ্যায়, সুতরাং সকাল সকাল আমরা বউ শাশুড়ি মিলে রান্নাবান্না শুরু করে দেই, এবং সকাল 11টার মধ্যেই আল্লাহ রহমতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। রান্নার কাজটাই আমার কাছে অনেক বড় মনে হয়। এটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে আর সারাদিন তেমন কোনো কাজই নেই। একটু পরপর কাশি আসতেছে, যে কারণে এখন ভয়েস দিতে আবার একটু কষ্ট হচ্ছে। হাসানের দুর্ঘটনার পর খেয়াল করছি বাসায় নতুন প্রবলেম দেখা দিয়েছে। যেমন বাচ্চারা কেউ ওই ওয়াশরুমে আর যেতে চাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। ইভেন আমি নিজেও গিয়ে হঠাৎ করেই মনে পড়ে ভয় পেয়েছি। কত বড় বিপদ হয়েছিল মনে পড়লেই গায়ের লোম কাটা দেয় শরীরে। বিষয়গুলো দেখে বাসার সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া হলো, কমোডটা চেঞ্জ করা হবে, হাই কমোড বসানো হবে। আল্লাহ না করুক এরকম বিপদে যেন আর কাউকেই না পড়তে হয়। সংসার জীবনটা হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয়। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। আমি আমার ঘরে যে শান্তিটা পাই, সেটা পৃথিবীর কোনো পরিবেশে গিয়েই কেন জানি খুঁজে পাই না। এই ঘরই আমার পরিবার। স্বামী সন্তান নিয়ে দুঃখকে দূরে ঠেলে দিয়ে সুখটাকে নিয়ে বেঁচে থাকাই হচ্ছে আমার জীবন। আমার পরিবারই আমার শক্তি। সংসারে কারো উপরে ভরসা করা ঠিক না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখা উচিত। আমি প্রতিনিয়ত মাথা নিচু করে শিখতে চাই, আর বাঁচতে চাই মাথা উঁচু করে। কিছু মানুষের মুখের কথা কলিজাতে তীরের মতো লাগে। অপমান সইতে সইতে একটা সময় পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে, যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। আমার ঘর সংসার নিয়ে অনেক কিছুই বলে ফেলেছি। এ পর্যায়ে এসে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি,
ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা আমার ভিডিওতে কি কি দেখতে চান, জানতে চান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব যখন বাড়ে, লাইক যখন বেশি দেখি, তখন অবশ্যই মনটা খুশিতে ভরে যায়। আর যত কাজই থাকুক না কেন, সমস্ত কাজের মাঝেও আপনাদের জন্য ভিডিও করে যাই, ভয়েস ওভার দিয়ে যাই। শাওয়ার নেওয়ার সময় আমি ওয়াশরুমের পাপোশটা ধুয়ে রেখেছিলাম, এখন পানি ঝেড়ে রোদে শুকাতে দেব। আর গতকালকে সারাদিনই বৃষ্টি হয়েছিল, যে কারণে ওয়াশিং মেশিন চালু করিনি। গতকালকের কাপড় আজকের কাপড় মিলিয়ে অনেকগুলো কাপড় জমে গিয়েছে, তাই জন্য আজকে ওয়াশিং মেশিন অন করে দিয়েছি দ্রুত। তো সবগুলো কাপড় আমি বারান্দায় ছড়িয়ে দিয়েছি। দুদিনের কাপড় মিলে মোটামুটি পুরো বারান্দা ভরে গিয়েছে কাপড়ে। এবছর আমার কাছে কেন জানি মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি প্রকৃতির সৌন্দর্য। আমার তো বৃষ্টি অনেক ভালো লাগে, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। বৃষ্টির সময় নামাজ পড়ে আপনি আল্লাহর দরবারে যাই চাবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। বৃষ্টি আল্লাহর দেয়া রহমত। আল্লাহ তাআলা যখনই খুশি হন তখনই বৃষ্টি দেন, কিন্তু যখন তা সীমা ছাড়ায় তখন তা মানুষ আর সমাজের জন্য পরীক্ষায় পরিণত হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো কাপড় একে একে ছড়িয়ে দিয়েছি বারান্দায়। যেহেতু 2 দিনের কাপড় ছিল, তাই জন্য পরিমাণে একটু বেশি, আর আমার বারান্দায় ছড়াতেও একটু সময় লেগেছে। বারান্দায় কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আমি রুমে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছি, আর আমার শ্বশুর শাশুড়ি দুপুরে লাঞ্চ করতে বসেছে। এরই মাঝে হঠাৎ করে এত জোরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। নামাজের সালাম ফিরিয়ে এসে দেখি আমার শাশুড়ি মাও খাবার খাওয়া রেখে এসেছে। তো বউ শাশুড়ি দুজন মিলে দ্রুত কাপড়গুলো নিয়ে করিডোরে ছড়িয়ে দিয়েছি। করিডোরে ছড়িয়ে দেওয়ার পর এসে দেখি হঠাৎ করেই বৃষ্টি উধাও। প্রকৃতির খেলা বোঝা আসলেই দায়। কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। তো এখন যেহেতু বৃষ্টি নেই, ভেবেছি কিছু কাপড় এনে বারান্দায় দিই, বাতাসে শুকিয়ে যাবে। ভাবতে না ভাবতেই চলে এসেছে আবারও ঝুম বৃষ্টি। আমি প্রতিদিনই প্রাইভেট পড়াতে যাবার আগে বাচ্চাদেরকে কিছু বই খাতা, কালার পেন্সিল, ওদের জন্য কিছু হালকা নাস্তা রেখে যাই। আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ ওরা আঁকাআঁকি করে, খাবার খায়, টিভি দেখে, আর নইলে 2 ভাই বোন মিলে ঝগড়া বাঁধে। এমন ঝগড়া শুরু করে যা কেউ আর থামাতে পারে না। তারপর আমি যখন বাসায় আসি, সাথেই শুরু হয়ে যায় কমপ্লেনের উপর কমপ্লেন। অনেকের মুখেই শুনি বাচ্চাকে বলে কবে যে বড় হবি, এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। কিন্তু আমার কাছে মনে হয় আমার বাচ্চারা এতটুকুই থাকুক। আমার বাচ্চারা যাই করে তাই আমার কাছে ভালো লাগে। বড় হবার সাথে সাথে ওদেরকে সংসারের দায়িত্ব নিয়ে ফেলতে হবে, যে কারণে ওরা ছোটই থাকে। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। এখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে সরাসরি অনেক সুন্দর হয়েছে। রসই লিখো। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে তো। পড়ো, ঠিক আছে? মাশাআল্লাহ, ভেরি গুড। গুড, ভেরি গুড। খুব সুন্দর হয়েছে মা, লিখো। এখন চলে যাচ্ছি প্রাইভেট পড়াতে। সারাদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি ভেজা দিন দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আমার জীবনের একটি দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ছাতা নিয়ে হাঁটা শুরু করলাম। ভিডিওটি দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।